বাসর রাতে আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আমার সাথে ঘুমাবে। কথাটা শুনে বেশ অবাক হলাম আমি। আমার সামনেই মাথা নিচু করে বসে আছেন আমার শাশুড়ি। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি আমাকে কিছু বলতে চাইছেন, হয়তো ভেতর জোরতা কাজ করছে, তাই বলতে সংকোচ বোধ করছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাত দুটি ধরে বললেন, তানহা মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জ্বালা কমিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম ছেলেটাকে আমার বিয়ে দিল ঠিক হয়ে যাবে, কিন্তু ইফাদ এমন একটা কাজ করে বসবে আমি কল্পনাও করতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি অধীর আগ্রহে উনার দিকে তাকিয়ে আছি। উনি কি করে আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিষয়টা আমাকে খুব করে ভাবাচ্ছে। উনি তো আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। তার জন্য উনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আপনি আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন। আমাকে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার শাশুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইফাদ আজ বিয়ে শেষ করে প্রবাসে চলে গেছে। আমি জোর করে ওকে বিয়ে দিয়ে ঠিক করিনি। 5 বছর পরে ছেলে আমার দেশে আসছিল। 6টা মাস থাকতেই পারল না, আবার আমার ওপরে রাগ করে চলে গেল। আমার উচিত হয় নাই ইফাতকে জোর করে বিয়ে দেওয়া। তার থেকে বড় কথা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। তোমার কষ্টময় জীবনটায় আরও একটু বিষ ভরে দিলাম। এখন সমাজের মানুষ তোমাকে পেয়ে বসবে, নানান কটু কথা শোনাবে। আমি তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম তানহা। বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, ইচ্ছে থাকে। তানহারও ছিল, ইচ্ছে ছিল যেদিন মৃত্যুপুরী থেকে মুক্তি পাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, তবে তার মুক্তি এত তাড়াতাড়ি হবে তানহা কখনো ভাবতে পারে নাই। তানহার শাশুড়ি যখন তনহার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, বাসায় প্রতিটি মানুষের রূপ বদলে গিয়েছিল। সময়ের তাগিদে চীনা মুখগুলো হয়ে উঠল অচেনা না। ছেলে প্রবাসী, অনেক টাকা মালিক। তানহার বিয়েতে তানহার চাচি এক কথায় রাজি হয়ে যায়। তনহাও প্রহর গুনতে থাকে, কবে সে মুক্তি পাবে। স্বামী সংসারে গিয়ে সবকিছু নিজের মতো সাজিয়ে নিবে, সবাইকে অনেক ভালোবাসবে। স্বামী মানুষটিকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিল মনে, যখন শুনল তার স্বামী তাকে বিয়ে করেই প্রবাসে চলে গেছে। শুনে অন্তর আত্মা কেঁপে উঠল। নিমিষেই সব স্বপ্ন চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কি তার ভাগ্য এতটাই খারাপ? আল্লাহ কি তার ভাগ্যে সুখ নামক অধ্যায়টি লিখতে ভুলে গিয়েছিল? সেজন্য তানহার কপালে এত দুঃখ কষ্ট। ভাবতেই নোনাজল গড়িয়ে পড়ল চোখ থেকে। সে আর কিছু ভাবতে পারছে না। তানহা কান্না করছে দেখে তানহার শাশুড়ি তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কান্না করো না মা। তোমার এই মা যতদিন তোমার কাছে আছে, কেউ তোমার মন ছুঁয়ে কষ্ট দিতে পারবে না। ইফাতকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। তানহা মাথা নিচু করে বসে আছে, কোনো উত্তর করছে না। তানহার শাশুড়ি কোকিয়া বেগম তানহাকে ওয়াশরুম দেখিয়ে দিলেন। হাতে কালো রঙের একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, বিয়ের শাড়ি বদলে ফেলো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? তানহা বিনাবাককে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে নিজের কান্না কিছুতেই আটকে রাখতে পারল না।
অঝরে কান্না করে দিল। ওয়াশরুম থেকে ফোপানির আওয়াজ শুনতে পেয়ে কোকেয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়ালেন। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তানহা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। ফর্সা শরীরটায় কালো রংটা একটু বেশি জ্বলজ্বল করছে। কোকেয়া বেগম তানহার দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ। আফসোসের সুরে বললেন, তুই কেন তানহার মুখটা দেখলি না ইফাদ? আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুই তানহার মুখের দিকে একবার তাকিয়ে দেখলে কখনো তানহাকে ছেড়ে চলে যেতি না। এত বড় ভুল কেন করলি? তুই একদিন ঠিক বুঝবি মা ভুল করেনি। তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহার শাশুড়ি বললেন, দাঁড়িয়ে আছো কেন মা? আমার পাশে এসে শুয়ে পড়। অনেক রাত হয়েছে। কষ্ট পেও না। মা আছে না, সবকিছু ঠিক করে দিবেন। তানহা কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তানহার শাশুড়ি তানহার মাথায় বিলে কেটে দিচ্ছে। কতগুলো বছর পরে মায়ের আদর পেয়ে তানহা নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। কতদিন মায়ের আদর পায় না তানহা। জন্মের আগেই তানহার বাবা মারা যায়। তানহার যখন 6 বছর বয়স, তখন পৃথিবীর মায়া ত্যাগ করে তানহার মা তানহাকে একা করে দিয়ে চলে যায়। মা মারা যাওয়ার পরেই খুব করে চেনা পৃথিবীটা হয়ে উঠে অচেনা। কাছের মানুষগুলোর রূপ বদলে যেতে শুরু করল। তানহার জীবনে কালো অধ্যায় নামক অধ্যায়টি শুরু হল। সুখের জীবন যতটা দ্রুত চলে যায়, কালো অধ্যায়ের সময়গুলো খুব স্বার্থপর হয়। খুব সহজে যেতেই চায় না। তানহা অনেকবার চেষ্টা করেছে আত্মহত্যার করার, কিন্তু বিবেকের কাছে হেরে গেছে। যে জীবন আল্লাহ তাআলা নিজে দিয়েছে, সে জীবন নষ্ট করার আমি কে? আমার জীবনের ওপরে আমার কোনো অধিকার নেই। আমার জীবনটা আল্লাহ তাআলার আমানত, যা রক্ষা করা আমার দায়িত্ব, ধ্বংস করা নয়। যে জীবন আল্লাহ তাআলার, সে জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। পরের দিন সকালবেলা তানহার ঘুম ভেঙে গেল। উঠে দেখল শাশুড়ি পাশে নেই। ঘড়িতে 6টা বাজে। এত ঘুমালো কি করে সে? তানহা তো কোনো দিন এত ঘুমায় না। নাকি আজকে শরীরে কারো আঘাত পড়ে নাই, সেজন্য আরামে ঘুমিয়েছে? তানহা উঠতেই তানহার ননদ চৈতালি দৌড়ে আসে। ভাবি, তুমি উঠেছ? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আম্মা বলছে তোমাকে ঘুম থেকে না জাগাতে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কালকে খুব খারাপ লাগছিল, তাই বাসায় এসে ঘুমিয়ে পড়ছিলাম। ভাবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। তানহা চৈতালির কথায় খুব খুশি হল। তানহা প্রতিদিন ফজরের আজানের সময় জাগা পায়। আজ কেন সে পেল না? তাড়াতাড়ি করে উঠে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। সব অশান্তির মধ্যে নামাজই একমাত্র শান্তির কারণ তানহার কাছে। নামাজ শেষ করে চৈতালি কাছে বসল। ভাবি, তুমি একটু অপেক্ষা কর, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই বেরিয়ে যেতে নিলে তানহা চৈতালির হাত ধরে ফেলে। আমার একা খেয়ে অভ্যাস নেই, আমি সবার সাথে সাথে খাব। মিথ্যা কথা বলছো কেন ভাবি? আমি কিন্তু সব জানি। রাজরানী হয়ে থাকবে আমাদের বাসায়, বুঝছ? হতে পারে আমাদের বাসাটা একতলার ছোটা একটা বাসা, কিন্তু এই বাসা থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। আমি আম্মু খেয়ে নিয়েছি।
শুধু তুমি বাকি আছো। আমাদের বাসায় খাবার খাওয়ার কোনো নিয়ম নেই। যার যখন ইচ্ছে খায়। চৈতালির কথা শুনে তানহা দৃষ্টি নত করে ফেলে। তুমি আমার কথায় কষ্ট পেও না ভাবি। আমি তোমাকে আঘাত করতে চাই নাই। মা বলছে নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে। তাই তোমাকে নিজের বোনের নজরে দেখছি। তুমি যদি রাগ কর তাহলে তোমার সাথে আর এমন করব না। চৈতালির কথা শুনে তানহার চোখ ছলছল করে উঠল। এত ভালোবাসাও তার কপালে লিখা আছে। এত সুখ সইবে তো। তুমি কাঁদছ কেন ভাবিমনি? আমার কথায় কষ্ট পেয়েছ। সব কান্না কষ্টের হয় না বোন। কিছু কিছু কান্না সুখের হয়। আল্লাহ আমার কপালে সুখ লিখে রাখছে। সুখ নামক অধ্যায় আমার জীবনেও এসেছে। খুব ভয় হচ্ছে এত সুখ আমার সইবে তো। সইবে গো সইবে। চৈতালি যতদিন আছে কষ্ট আমার ভাবিমনিকে ফুলের টোকাও দিতে পারবে না। চৈতালির কথায় তানহা হেসে দিল। এই তো আমার ভাবি হেসেছে। আমার ভাবিকে হাসলে কত সুন্দর দেখায়। ও ভাবি তুমি সব সময় হাসবে আর গম্ভীর মুখ করে থাকবে না। একটু অপেক্ষা কর। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই চৈতালি চলে গেল। সৌদি আরবের অন্ধকার রুমে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ইফাদ। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। শার্টের ওপরের দুটি বোতাম খোল। কালো রঙের শার্ট পরিহিতা শ্যামপুরুষকে একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইফাদের। মায়ের ওপরে এক আকাশ পরিমাণ অভিমান জমেছে। মনে মনে ঠিক করে নিল আর কোনো দিন দেশে ফিরবে না। সবকিছু জেনে শুনে তার মা কেন তার সাথে বেইমানি করল। নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকে দিল। ব্যথায় মুখ দিয়ে শব্দ বের হল। রেগে রুমে থাকা সবকিছু ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে কেন তার মার সাথে এমন মিথ্যা নাটক করল? দুহাতে নিজের চুলগুলো টেনে ধরল ইফাদ। তানহাকে আশেপাশের সবাই দেখে যাচ্ছে। ঘরোয়াভাবেই তানহা আর ইফাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। সবাই তানহার খুব প্রশংসা করছে। ইফাদের কথা জানতে চাইলে কোকিয়া বেগমের মুখে আধার ঘনিয়ে আসে। কোনো রকম সবাইকে বুঝিয়ে বিদায় করেছেন। আবির বাসায় আসছে শুনে তানহার চাচির ভয়ে গলা শুকিয়ে আসছে। ছেলে বাসায় আসলে ছেলেকে সে কি জবাব দিবে? তার থেকেও বেশি ভয়ঙ্কর তার ছেলে। 1 মাস পরে আবির বাসায় আসবে। আজকেই মাকে ফোনে জানিয়েছে এসেই তানহাকে বিয়ে করবে। বুদ্ধি হওয়া বয়স থেকে তানহাকে নিয়ে তার সব স্বপ্ন। আবিরের মনের রানী করে রাখতে চায় তানহাকে। আবির যতদিন বাসায় ছিল তানহার শরীরে কেউ ফুলের টোকা দেওয়ার সাহস পেত না। হাজার হলেও আবির বাসার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সাধ্যের মধ্যে থাকলে আবিরের সব ইচ্ছে পূরণ চেষ্টা করেছে আবিরের মা। যেদিন আবির তানহার কথা বলেছিল সেদিন আবিরের মায়ের মুখ কালো হয়ে গিয়েছিল। কৌশলে আবিরকে পড়াশোনার জন্য বাহিরে পাঠিয়ে দেয়। আবির যাওয়ার সময় তার মাকে বলে গিয়েছিল, আমার তানহাকে তোমার কাছে আমানত রেখে গেলাম মা, তুমি আমার তানহাকে দেখে রেখো। আবির তানহাকে কখনো বুঝতে দেয় নাই আবির তানহাকে কতটা ভালোবাসে। আবির চায় নাই তানহার ছোট মস্তিষ্কে আবিরের জন্য ভয় তৈরি হোক। তবে ভাই হিসেবে তানহা আবিরকে অনেক ভালোবাসে। ইফাদ রেডি হয়ে কাজে বেরিয়ে পড়ল।
সৌদি আরবের বিশাল এক রেস্টুরেন্টে কাজ করে আবির। প্রবাস জীবন এত সোজা না। 2 মিনিট বসে থাকার সময় নেই। বসিয়ে বসিয়ে তো আর মালিক টাকা দিবে না ইফাদকে। ইফাদ কাজ করছিল। ঠিক সেই সময়ে শ্রুতি আসে রেস্টুরেন্টে। পরনে তার টিয়া রঙের সালোয়ার কামিজ পরা। সৌদি আবহাওয়ায় খুব শালীনভাবে চলাফেরা করে শ্রুতি। সৌদি আরবে শ্রুতির খালা থাকে। প্রায় ঘুরতে আসে, খালার বাসায় ভিসা শেষ হয়ে গেলে আবার দেশে ফিরে যায়। শ্রুতিকে দেখে ইফাদের জ্বলন্ত রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। শ্রুতি এসে বসতে বসতে বলল, কি গো কালা চাঁদ, কেমন আছো? শুনলাম দেশে গিয়েছিলে নাকি? আমাকে বলো নাই যে। আমাকে বললে আমি তোমার বাসায় চলে যেতাম। খেতে দেওয়ার ভয় বলনি। কতটুকুই আর খেতাম বলো? আমার এইটুকুই পেট। খালার বাসায় কি খাবার কম দিচ্ছে ম্যাডাম? সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে খেয়ে আসতে হবে। আমার তো মনে হচ্ছে খাওয়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছেন। মানুষ এক দেশে কতবার ঘুরতে আসে। ভালোই কথা বলতে শিখে গেছ। আমি এই বার দিয়ে 2 বার আসলাম। 5 বছর আগে আসছিলাম, আবার 5 বছর পরে আসলাম। 3 মাস থেকে চলে যাব। তারপর বলো, দেশে গিয়েছিলে কি করতে? বিয়ে করতে গিয়েছিলাম। ইফাদের কথায় শ্রুতি হেসে দিল। তারপরে বলল, তোমার মতো কালা মানি করে আমি ছাড়া কেউ বিয়ে করবে না। যতই ভাব দেখাও না কেন, শেষমেশ আমাকেই তোমার বিয়ে করতে হবে। এই কালা মানি করেই আসমানের পরী বিয়ে করছে। তোমার থেকে সুন্দর আমার বউ। নিজের কথাতে নিজেই অবাক হল ইফাদ। এটা সে কি বলে ফেলল? সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তার বউকে চোখের দেখাও দেখে নাই। মায়ের ওপরে রাগ করে চলে এসেছে। তুমি খুব সুন্দর জোকস বলতে পারো ইফাদ। বিয়ে করেছ, তাহলে তোমার বউকে দেখাও দেখি। কেমন সুন্দরী মেয়ে বিয়ে করেছ তুমি। ইফাদ এবার মাথা চুলকিয়ে ভাবতে লাগল। এখন কি করবে সে? কোনো উপায় না পেয়ে বলল, কি খাবেন বলুন, নিয়ে আসি। কথা উল্টিয়ে দিচ্ছ। ব্যক্তিগত প্রশ্ন করতে এখানে আসেন নাই নিশ্চয়। কিন্তু আমার কালা মানিক সত্যি সত্যি বিয়ে করল নাকি? জানতে হবে না। ইফাদ খুব ধৈর্য সহকারে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। দেশটা যদি সৌদি আরব না হতো, বাংলাদেশ হলে কানের নিচে দুটো লাগিয়ে দিত। ছ্যাঁচড়া মেয়ে কোথাকার। এমন ছ্যাঁচড়া মেয়ে দুটো দেখে নাই ইফাদ। শ্রুতির থেকে অনুমতি নিয়ে খাবার নিয়ে এসে দিল ইফাদ। ইফাদকে যখন দেখেছে প্রতিদিন আসবে, বিরক্ত হয়ে নিজের কাজে মন দিল ইফাদ। চৈতালি আর তানহা এক বিছানায় পাশাপাশি শুয়ে আছে। চৈতালির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ভাবি ভাইয়াকে ফোন দেই, কথা বলবে। তানহার বুকের ভেতরে ধক করে উঠল। বিয়ে হয়েছে, অথচ মানুষটাকে চোখের দেখাও দেখে নাই। অসহায় দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি ইফাদকে ফোন দিল। ইফাদ কাজ করছিল। কল কেটে দিয়ে কাজ করতে শুরু করল। লেখিকা ফাবিহা বুশরা নিমু। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ফিরল ইফাদ। গোসল করে খেতে বসেছে। খাওয়া দাওয়াটা ঠিকমতো হয় না। খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে নিজের ফোনটা হাতে নিল। ছোট বোনের অনেকগুলো কল দেখে বোনকে ফোন দিল। পৃথিবীতে এই একটা মানুষের ওপরে রাগ করে থাকতে পারে না। ইফাদ ছাড়া মেয়েটার আবদার পূরণ করার মানুষ নেই। চৈতালি যত আবদার ইফাদের কাছে। বাবা মারা যাওয়ার 40 দিনের মাথায় ইফাদের বড় ভাই আত্মহত্যা করে। পরিবারে সব চাপ এসে পড়ে ইফাদের ওপরে। ইফাদ তখন অনার্স 2য় বর্ষের ছাত্র ছিল। পরিবারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে দূর প্রবাসে পাড়ি জামাতে হয় ইফাদের।
চৈতালি ভাইয়ের ফোন পেয়ে খুশিতে আটখানা। ভাবতেই পারে নাই তার ভাই তার সাথে কথা বলবে। তড়িঘড়ি করে ফোন তুলল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি তোমার ওপরে রাগ করছি। তুরিমি এভাবে না বলে চলে গেলে কেন? কথা বলবে না আমার সাথে? ইফাত সালামের উত্তর নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই সবকিছু জানতি, তবুও আমাকে কিছু জানাসনি কেন? ভাইয়া, আম্মু তোমার ভালোর জন্যই করেছে। তুমি একটা ভুল ধারণা মনে বেঁধে রেখেছ। তুমি তো ভাবিমনিকে দেখো নাই। দেখলে ভাবিমনিকে দেখলে আর বিদেশে যেতে চাইবে না। চৈতালির কথা শুনে ইফাত চৈতালিকে ধমক দিল। চৈতালি ভয়ে চুপসে গেল, মন খারাপ করে ফেলল। তোর কিছু লাগবে? পড়াশোনা করছিস ঠিকমতো? তুই এবার ইন্টার দ্বিতীয় বর্ষে না, সামনে তোর পরীক্ষা। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফোন ঘাটিস। বাসায় গেলে এবার ফোন কেড়ে নিব। আর দিব না। ভাইয়া মায়ের কথা জানতে চাইলে না। আমার কোনো মা নেই। তোর কোনো কথা থাকলে বল, না হলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। সকালে কাজে যেতে হবে। তোমার বউদের সাথে কথা বলবে ভাইয়া। ওপাশ থেকে আর কোনো ওর আসলো না। ইফাত কল কেটে দিয়েছে। কোকিয়া বেগম দরজার কাছে থেকে সবকিছু শুনছিলেন। দুচোখে পানি এসে ছলছল করছে। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, রুম ত্যাগ করে বেরিয়ে গেলেন। তানহার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজ তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। সে আসলেই অপয়া, যার জীবনে যায় সব সুখ শান্তি নষ্ট করে দেয়। তানহাকে কান্না করতে দেখে চৈতালি তানহার মাথায় হাত রাখল। তুমি কান্না করো না ভাবি, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া সাময়িকভাবে অভিমান করে আছে। ভাইয়ার অভিমান শেষ হলে সবকিছু এতটা সুন্দর হবে তুমি ভাবতেও পারবে না। তুমি যতটা কল্পনা করবে তার থেকে বেশি সুন্দর হবে তোমার জীবন। পরের দিন সকালবেলা কোকিয়া বেগম দরজা খুলছেন না। চৈতালির বেশ চিন্তা হচ্ছে। নামাজ পড়ার জন্য তিনি খুব ভোরে উঠেন। তানহা নামাজ পড়ে বাহিরে এসে চৈতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতালির কাছে আসল। তানহার উপস্থিতি পেয়ে চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরল। কাপা কাপা গলায় বলল, ভাবি, আম্মু দরজা খুলছে না। ডেকেছিলে? উনি তো সকালে উঠেন তাই না? আম্মু সবার আগে উঠে নামাজ পড়ে রান্না করে। পুরো বাসা নিস্তব্ধ হয়ে আছে। দুজনের গা কেমন ছমছম করে উঠল। দুজন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেন না। ভয়ে দুজনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। চৈতালি বাধ্য হয়ে ইফাতকে ফোন দিল। অনেকবার কল কেটে যাওয়ার পরে ইফাত কল রিসিভ করল। সৌদি আরবে এখনো ভোরের আলো ফুটেনি। বেশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এভাবে ফোন দিচ্ছিস কেন? ভাইয়া, মা দরজা খুলছে না। ডাক দিলই তো পারিস। আমাকে কেন ফোন করছিস? ডেকেছি, মা কোনো সাড়া শব্দ করছে না। আবার কোনো নাটক সাজিয়েছে কে জানে। ভাইয়া, কি সব বাজে কথা বলছো? আমি জানি মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। তাই বলে যে মা প্রতিদিন সকালে নামাজ বাদ দেয় না, সেই মা নামাজ পড়তেও উঠে নাই। বিষয়টা কি তোমাকে একটুও ভাবাচ্ছে না? ইফাত ঘুমের রেশ কাটিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল। তারপরে বলল, বাসার পেছনে যা, জানালা দিয়ে ভেতর গিয়ে দেখ কি হয়েছে। আমাকে ফোন করে জানাবি। চৈতালি তাড়াতাড়ি করে বাসার পেছনে গেল। হালকা ধাক্কা দিতেই জানালা খুলে গেল। চৈতালি রুমের মধ্যে গিয়ে দেখল
কোকেয়া বেগম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। চৈতালি দ্রুত মায়ের কাছে গেল। মায়ের হাত পা কেমন জানি ঠান্ডা লাগছে। ভয় কথা গলায় এসে আটকে আসছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল চৈতালি। তানহা রুমের ভেতরে প্রবেশ করে কোকেয়া বেগমের মাথায় কাছে গিয়ে বসল। হাত পা ঠান্ডা হয়ে গেছে। কয়েকবার ডাক দিল, তবুও কোকেয়া বেগমের কোনো সাড়া শব্দ না পেয়ে বুকে মাথা রাখল। নিঃশ্বাস এখনো চলছে। চৈতালি ভয়ে চুপসে গেছে। নীরবে কান্না করে যাচ্ছে। তানহা উত্তেজিত হয়ে চৈতালিকে বলল, দ্রুত রাস্তায় যাও, গিয়ে কোনো গাড়ি দেখতে পেলে দাঁড়া করাও। যদি গাড়ি না পাও তাহলে মোড়ের দিকে এগিয়ে যাবে। সময় নষ্ট করো না, আম্মাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। চৈতালি এক মুহূর্ত দেরি করল না। ছুটে বাহিরে বেরিয়ে গেল। খুব সকাল হওয়ায় পুরো রাস্তা ফাঁকা। মাঝে মাঝে একদল বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে। চৈতালির পা যেন চলছে না, জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আজকে ভীষণ করে চৈতালির বাবার কথা মনে পড়ছে। বাবা থাকলে তাকে এতটা কষ্ট পেতে হতো না। চৈতালি কোনো রকমে মোড়ে আসল। পুরো রাস্তা ফাঁকা। 30 মিনিট পরে চৈতালি একটা সিএনজির দেখে পেল। দ্রুত সিএনজি নিয়ে নিজের বাসার সামনে আসল। বাসায় এসে তানহাকে বললে তানহা আর চৈতালি দুজন মিলে কোকেয়া বেগমকে ধরে সিএনজিতে তুলে ফেলল। সিএনজি চলতে শুরু করল। পথ যেন শেষ হচ্ছে না। এই বিপদের সময়গুলোও না এতটা দীর্ঘ হয় কেন? চৈতালির নিঃশ্বাস আটকে আসছে। তানহা চৈতালির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আম্মার কিছু হবে না। বাহিরে চৈতালিকে সান্ত্বনা দিলও ভেতরে ভেতরে তানহাও বেশ ভয় পাচ্ছে। কাছের একটি হসপিটালে নিয়ে আসা হলো কোকেয়া বেগমকে। কয়েকজন ছাড়া সবাই ঘুমে। তানহা সিএনজির ভাড়া মিটিয়ে দিয়ে হসপিটালের মধ্যে গেল। একটু পরে দুজন মহিলা এসে কোকেয়া বেগমকে হসপিটালের মধ্যে নিয়ে গেল। ডক্টর কোকেয়া বেগমকে দেখছেন। বাহিরে অস্থির হয়ে বসে আছে তানহা আর চৈতালি। বেশ কিছু সময় অতিবাহিত হবার পরে ডক্টর রুম থেকে বেরিয়ে আসলেন। তানহা আর চৈতালি ডক্টরের কাছে এগিয়ে গেল। আমার আম্মা কেমন আছেন? বলল তানহা। আপনার আম্মা প্রচুর টেনশন করেন, যার ফলে উনি স্ট্রোক করেছেন। আর একটু দেরি হলে খারাপ কি হয়ে যেতে পারত। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। জ্ঞান ফিরলে দেখা করবেন। যতটা পারবেন ওনাকে চিন্তা মুক্ত রাখবেন। এই বয়সে এত চিন্তা আর মানসিক চাপ নিলে উনি মারাও যেতে পারেন। আমরা এর পরে থেকে আম্মার খেয়াল রাখব। আপনারা অপেক্ষা করুন। আমার একটা পেশেন্ট আছে, দেখে আসতে হবে। আজকে ছুটি দিয়ে দিব। বলেই ডক্টর চলে গেল। চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরে আছে। মেয়েটা খালি বড়ই হয়েছে, বয়সের তুলনায় জ্ঞানবুদ্ধি কম হয়েছে। সারাদিন পেরিয়ে গেল, এখনো ইফাদের কোনো ফোন আসলো না। চৈতালির খুব রাগ হচ্ছে ভাইয়ের ওপরে। ভাবি দেখছ, ভাইয়ার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? সারাদিনে একটা বারো আম্মুর খোঁজ নিল না। তোমার ভাইয়া তো বসে থেকে খায় না বোন। প্রবাস জীবন এত সোজা না। তোমার ভাইকে তার মালিক বসিয়ে বসিয়ে টাকা দিবে না, কঠোর পরিশ্রম করতে হয়, তবেই টাকার দেখা মিলে। সবাই শুধু প্রবাসীদের টাকাই দেখে, কিন্তু কষ্টটা কেউ দেখে না। সবার খালি টাকা আর টাকা। আচ্ছা, টাকা দেওয়ার মানুষটা ভালো আছে কিনা, খেয়েছে কিনা, তার কষ্ট হচ্ছে কিনা, কেউ কখনো জানতে চেয়েছে? সরি ভাবি, আমি নিজের বোন হয়ে
কি করে অকৃতজ্ঞদের মতো কথা বললাম। ভাইয়া আমাদের ভালো রাখার জন্য নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে দূর প্রবাসে পড়ে আছে। আমি তাও আম্মুর ভালোবাসা পাচ্ছি। দিন শেষে ভাইয়া সেইটুকুও পায় না। আপনজন ছেড়ে থাকার কষ্টটা ফিল করতে পারছি ভাবি। কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতেই ইফাদের ফোন আসলো। চৈতালি দ্রুত ফোন তুলল। ইফাদ উত্তেজিত হয়ে বলল, তোর মায়ের কি অবস্থা? এখন কেমন আছে? টাকা লাগলে আমাকে বলিস, আমি পাঠিয়ে দিব। চৈতালি ইফাদকে মেসেজ পাঠিয়ে রাখছিল। মেসেজটা ইফাদের চোখে পড়তেই সাথে সাথে চৈতালিকে ফোন করে। এমনিতেই সারাদিন মায়ের জন্য মন কেমন করছিল। বাসায় এসে আগে ফোন হাতে নিয়েছে। এমন করে বলছো কেন? আমার মা কি তোমার মা হয় না? টাকা লাগবে না, ভাবি টাকা দিয়েছে। আম্মুর খেয়াল রাখিস, কি হয় না হয় আমাকে মেসেজ দিয়ে জানিয়ে রাখবি। আমার চিন্তা হয় অনেক। তাহলে দেশে চলে আসো। এভাবে সবার থেকে পালিয়ে গেলে কেন? ইফাদ আর কোনো কথা বলল না, কল কেটে দিল। বরাবরের মতো চৈতালি এবারও হতাশ। তানহা সবকিছু শুনছিল। সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। কোকেয়া বেগমকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি মোটামুটি এখন অনেকটাই সুস্থ হয়েছেন। তানহা আর চৈতালি মাটিতে বসে আছে। দুজন মিলে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। চৈতালি ইফাদকে একটু ফোন দে। আমি ইফাদের সাথে কথা বলতে চাই। ভাইয়া তোমার সাথে কথা বলবে না মা? ফোন ধরিয়ে দে, তারপরে দেখব কেমন করে কথা না বলে থাকে। চৈতালি মায়ের কথা মতো ইফাদকে ফোন দিল। হাসনা বেগমের সামনে বসে আছে আবির। চোখে মুখে হাজারো প্রশ্ন। খুব খুশি হয়ে বাসায় প্রবেশ করেছিল। আবিরের খুশি বেশিক্ষণ টিকে থাকল না। তানহা ভেবে তার ফুফাতো বোনের চোখ ধরে বলল, তানহু পাখি, আমি চলে এসেছি। এবার থেকে তোর আর কোনো কিছুর অভাব হবে না। একদম যোগ্য ছেলে হয়ে এসেছি তোর সামনে। এই সমাজে বেকার ছেলের কোনো দাম নেই রে তানহু। এবার মা আমাকে বলতে পারবে না। তুই নিজেই আমাদের ঘাড়ে বসে খাস। বিয়ে করে বউকে খাওয়াবি কি? আবিরের এসব কথা শুনে মারিয়া থতমত খেয়ে যায়। ভাইয়া, আমি মারিয়া। তুমি কি সব বলছো? আমি তোমার তানহু পাখি না। দয়া করে আমার চোখ ছাড়ো। ও সরি রে মারিয়া, আমি তোকে তানহা মনে করছিলাম। মা কোথায়? আমি তো জানি না ভাইয়া। আজ সকালে আসছি আমি। ফুফাকে দেখলাম বাসায়। ফুফা বলল বাজার থেকে আসি। আমি অপেক্ষা করছি, কিন্তু ফুপু এখনো আসে নাই। তাই ভাবলাম নুডলস রান্না করে খাই। আম্মুর কাজে তো এটা সারাদিন শুধু পাড়া বেড়ায়। তুই থাক, আমি তানহুর সাথে দেখা করে আসি। আবির তানহার রুমের দিকে এগিয়ে গেল। যত তানহার রুমের দিকে এগিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। ভেতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সাহস নিয়েই তানহার রুমে প্রবেশ করল। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। আবির ফোন বের করে আলো জ্বালিয়ে দিল। পুরো রুম আলোকিত হয়ে গেছে। রুমের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। শুধু দেখা যাচ্ছে না তার তানহাকে। আবিরের তৃষ্ণার্থ দুচোখ পাগলের মতো তানহাকে খুঁজে চলছে। দ্রুত তানহার রুম থেকে বেরিয়ে আসলো আবির। ডাইনিং রুমে আসতেই মায়ের দেখা পেল। খুশি হয়ে দৌড়ে মাকে জড়িয়ে ধরল। মা, কেমন আছো? সারাদিন কোথায় ঘুরে বেড়াও বলো তো? আমি কখন থেকে এসে অপেক্ষা করছি। মা, তানহুকে দেখতে পাচ্ছি না। ওকে ডেকে দাও তো। খুব উড়নচণ্ডী হয়েছে না? আমি এসেছি, এবার ওর উড়ার পাখা ভেঙে দিব।
হাসনা বেগম ভয়ে চুপসে গেল। চোখে মুখে ভয় জেঁকে বসেছে। ধীর গতিতে হাত পা কাঁপছে। ছেলেকে নিজের থেকে ছাড়িয়ে সোফায় বসিয়ে দিল। আমি তোকে সবকিছু বলছি। কতদূর থেকে আসলি বলতো? এসেই তানহা তানহা শুরু করে দিয়েছিস। আমি তোর জন্য কিছু নিয়ে আসি। খেতে খেতে গল্প করছি বলেই এক প্রকার দৌড়ে পালিয়ে গেল হাসনা বেগম। মারিয়া রান্না করে বেরিয়ে আসছিল। তখনই হাসনা বেগম রান্নাঘরে প্রবেশ করে। ফুপু ভাইয়া চলে এসেছে। এবার ভাইয়ার পাখিকে ভাইয়ার হাতে তুলে দাও। তানহা কোথায়? তানহাকে তো দেখছি না। তুই কখন আসলি মারিয়া? আবিরের পাশে গিয়ে বসো। আমি আবিরের জন্য কিছু নিয়ে আসি। সকালে আসছি ফুপু, তুমি মনে হয় পাড়া বেড়াতে গিয়েছিলে। বলেই মারিয়া চলে গেল। আবির আর মারিয়া অধীর আগ্রহে তানহার কথা শোনার জন্য বসে আছে। হাসনা বেগম ঘন ঘন শ্বাস নিয়ে বলল, আবির, তোকে আমি কথাটা কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তুই শুনলে সহ্য করতে পারবি না। মায়ের গলার আওয়াজ কেমন জানি শোনাচ্ছে। আবিরের মনে হাজারো চিন্তা ঘুর পাক খাচ্ছে। হাত পা কেমন জানি অবশ হয়ে আসছে। তানহু পাখির কিছু হয় নাই তো আবার? চক্ষুদয়গুলো রক্তিম বর্ণ হয়ে আসছে। লেখিকা ফাবিহা বুশরা নিমু। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আবিরের। চিৎকার দিয়ে বলে উঠল, তানহার কি হয়েছে বলো মা? হেয়ালি একদম পছন্দ করি না আমি। তানহার বিয়ে হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই দুকদম পিছিয়ে গেল আবির। মনে হচ্ছে বিশাল আকাশটা তার মাথা উপরে এসে পড়েছে। কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আবির। অসহায় দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকাল। মা গো, আমি তোমার দুটি পায়ে পড়ি। আমার সাথে এমন মজা করো না। না হলে অকালে তুমি ছেলে হারা হয়ে যাবে। আমার প্রতিটা রাত জানে দূর দেশে কিভাবে আমি তানহাকে ছাড়া থেকেছি। আমি কিভাবে তানহাকে ভালো রাখব। কি করলে তানহা আমার সাথে খুশি থাকবে। এসব ভেবে এত পড়াশোনা করেছি। তানহার ছবি বুকে নিয়ে আমি শত শত রাত পার করে দিয়েছি। আমি তানহাকে বিয়ে করতে চেয়েছিলাম। মা, তুমি বলেছিলে না আমার কি যোগ্যতা আছে? বিয়ের পরে তানহা তোমাদের কাছে হাত পাতবে। তখন তোমরা তানহাকে কিছু দিতে পারবে না। আর তানহাকে কিছু দিতে না পারলে তানহা এমনি আমাকে ছেড়ে চলে যাবে। ও মা, তখন আমার টাকা ছিল না। আমার কোনো যোগ্যতা ছিল না। এখন আমার সব হয়েছে মা। তানহাকে বিয়ে করার মতো যোগ্যতা হয়েছে। এখন তানহা আমার কাছে ভালো থাকবে। উচ্চ শিক্ষা লাভের আমার কোনো দরকার ছিল না। তবুও তোমার কথায় আমি উচ্চ শিক্ষা লাভ করেছি। আমি না তানহাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিলাম। তাহলে তানহার বিয়ে কি করে হলো? আমার তানহা কোথায় মা? হাসনা বেগম মাথা নিচু করে আছে। কোনো উত্তর করছে না। মারিয়া অবাক হয়ে সবকিছু দেখছে। হাসনা বেগমের নীরবতা আবিরকে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। নিজের সবটুকু শক্তি দিয়ে আবির চিৎকার করে উঠল। মারিয়া সহ হাসনা বেগমের অন্তর আত্মা কেঁপে উঠল। ছেলের একই রূপ। ছেলের এমন উন্মাদ আচরণের সাথে পরিচিত নন হাসনা বেগম। তানহাকে বিয়ে দিয়ে কি সে ভুল করল? হাসনা বেগমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে ছেলেকে কি জবাব দিবে? সত্যিটা যদি ছেলেকে বলা হয় তাহলে আবির হয়তো হাসনা বেগমকে খুন করেও ফেলতে পারে। রাগের বশে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তানহা একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল। তাকে বিয়ে করে তার সংসারে চলে গিয়েছে। আমাকে তুমি বাচ্চা পেয়েছ যে আমাকে বুঝাবে। আমি সেটাই বুঝব। মা, আমি কিন্তু ভুলি নাই তুমি তানহার ওপরে কি পরিমাণ অত্যাচার করতে।
আচ্ছা, আমি চলে যাওয়ার পরে তুমি অত্যাচার করে মেরে ফেলোনি তো আবার? আবির, এসব কি বলছিস বাবু? মা হয়ে ছেলের খুশি কেড়ে নিতে পারি? তোকে আগেই বলেছিলাম, ওই ছোটলোকের বাচ্চা আমাদের খেয়ে একদিন আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করবে। মা সাবধানে, তানহার নামে একটা বাজে কথা বললে আমি ভুলে যাব। তুরিমি আমার মা হও। তোমার এই বাড়ি নিয়ে অনেক গর্ব, তাই না? যে বাড়িতে আমার তানহার জায়গা হয় নাই, সেই বাড়ি আজ আমি শেষ করে দিব। বলেই পুরো বাড়ির সবকিছু ভাঙতে শুরু করল। মারিয়া আর কোকিয়া বেগম এক কোণে দাঁড়িয়ে আছে। দুজন ভয়ে চুপসে গেছে। আবির একদম উন্মাদ হয়ে গেছে। এত বছরের তিলে তিলে গড়ে স্বপ্ন নিমিষেই টুকরো টুকরো করে দিল তার মা। বুকের মাঝখানে হাহাকার পড়ে গেছে আবিরের। হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছে না আবির। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ হচ্ছে আবিরের। নিজকে যজ্ঞ করে তুলতে গিয়ে নিজের প্রিয় মানুষকেই হারিয়ে ফেললাম। এমন যোগ্যতার আমার দরকার নেই। আবিরের বাবা এসে সবকিছু দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে যান। তিনি যে ভয়টা পেয়েছিলেন, ঠিক সেটাই হল। এখন আবিরকে সে কি জবাব দিবে? মাহতাব সাহেব ছেলের কাঁধ হাত রাখতেই আবির বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। একটা ছেলে কতটা অসহায় হলে নিজের বাবা জড়িয়ে ধরে কান্না করতে পারে। ছেলের কান্না দেখে মাহতাব সাহেবের বুক চিরে কান্না আসছে। ছেলেদের কান্না করাটা বড্ড বেমানান। সকল নিয়ম ভেঙে হাউমাউ করে কান্না করছে আবির। ভাঙা ভাঙা কণ্ঠে বলল আবির, ও বাবা, দেখো না, মা কি সব আজেবাজে কথা বলছে। তুমি বলো না, মা সবকিছু মিথ্যা কথা বলছে, আমার সাথে মজা করছে। তানহাকে ছাড়া আমার বুকের মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, প্লিজ তানহাকে নিয়ে এসে দাও। সত্যি আমি কিছু একটা করে ফেলব। আমি বাঁচতে পারবো না তানহাকে ছাড়া। মাহতাব সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, কেউ কাউকে ছাড়া মরে যায় না আবির। তানহার বিয়ে হয়ে গেছে, এটা তোমাকে মেনে নিতে হবে। আমি মানি না। কেন করলে তোমরা আমার সাথে এরকম? পৃথিবীর সকল নিয়ম ভেঙে আমার তানহাকে চাই। তানহা যদি 10 বাচ্চার মাও হয়ে যায়, তবুও আমি তানহাকে কবুল করতে রাজি। তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো, তানহা যদি পাতালে থাকে, তাহলে আমি তানহাকে পাতাল থেকে বের করে নিয়ে আসব। আমি আমার তানহাকে নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাব। এতটা দূরে চলে যাব, যতটা দূর গেলে তোমরা আর আমাদের খুঁজে পাবে না। তানহার নামে বাজে কথা বলে লাভ নেই। আমি জানি তানহা কেমন মেয়ে। বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির চলে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন হাসনা বেগম। মাহতাব সাহেবর কাছে এসে বললেন, তবে কি আমি ভুল করে ফেললাম? তানহার প্রতি আমার রাগ আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। নিজের ছেলের কথা না ভেবে তানহার জীবন নষ্ট হবে, তানহা সুখী হবে না। দেখে জেনে শুনে ইফাদ নামের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। এখন আমার ছেলের কি হবে? নিজ হাতে ছেলের একই বড় সর্বনাশ করে ফেললাম। কথাগুলো শেষ হবার সাথে সাথে হাসনা বেগমের গালে কষে থাপ্পড় বসিয়ে দিল মাহতাব সাহেব। এত বড় কাজ করার আগে আমার মতামত নেওয়া প্রয়োজন মনে করলে না? আমি জানতাম আবিরের মনে তানহার জন্য সফট কর্নার কাজ করে, কিন্তু এটা তো জানতাম আবির তানহাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল। এটা যদি আমি আগে জানতাম, তাহলে তানহাকে এ বাড়ির বাহিরে এক পা রাখতে দিতাম না। তুমি আমাকে বলেছে তানহা ইফাতকে পছন্দ করে, সেজন্য বিয়েতে রাজি হয়েছ। আমার আগেই সন্দেহ হয়েছিল তোমার মতো মহিলা তানহার কথা ভাবছে। তোমার নাটক দেখে অবাক হয়েছিলাম, তখন কিছু বলিনি।
কারণ তানহা বিয়েতে রাজি হয়েছিল। মেয়েটাকে অনেক খুশি দেখাচ্ছিল। মেয়েটার খুশির কথা ভেবে আমি তখন চুপ ছিলাম। কম অত্যাচার করতে না মেয়েটার ওপরে। তোমার থেকে বেঁচে গেছে। মাঝখানে থেকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। তোমাকে বলে না গিয়ে যদি আমাকে বলে যেত, এত বড় দুর্ঘটনা আমি কখনো হতে দিতাম না। আফসোস আবির আমাকে খুব ভয় পায়। আজ আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্না করল। বাহিরে যাওয়ার আগে তানহার কথা আমাকে বলে যেত, তাহলে আবিরের ভালোবাসার মানুষকে আমি ঠিক আগলে রাখতাম। কারণ আমি তোমার মতো অকৃতজ্ঞ না। আমি ভালোবাসার মর্ম বুঝি। আমার এখন আফসোস হচ্ছে তোমার মতো মেয়েকে ভালোবাসে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল। কথাগুলো বলেই চলে গেলেন মাহতাব সাহেব। হাসনা বেগমের দুচোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। ৩০ বছর সংসার জীবনে এই প্রথম তার স্বামী তার গায়ে হাত তুললেন। ভালোবাসে বিয়ে করেছিলেন দুজন। পৃথিবীর আদর্শ স্বামীদের মধ্যে মাহতাব সাহেব একজন। তারাও তো ভালোবাসে বিয়ে করেছে। তাহলে ছেলের ভালোবাসাটা কেন বুঝলেন না? এত কিছুর পরেও তানহার ওপরে খুব রাগ হচ্ছে। আজ তানহার জন্য স্বামীর হাতে মার খেয়েছে সে। তানহাকে কিছুতেই ভালো থাকতে দিবে না। মনে মনে প্রতিজ্ঞা করে নিল সে। আবির রুমে এসে লাল টুকটুকে রঙের শাড়িটা বুকে চেপে ধরে কান্না করছে। দেশে এসে তানহাকে বিয়ে করবে। সেজন্য তানহার জন্য শাড়ি, চড়ি, গহনা, মেকআপ, চকলেট, লিপস্টিক, আলতা আরও অনেক কিছু নিয়ে এসেছে তার মনের রানীর জন্য। কিন্তু তার মনের রানী আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। ভাবতেই পুরো শরীরের লোম দাঁড়িয়ে উঠল। আবিরের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ভেতর থেকে বের করে নিয়ে আসছে। আমার যখন টাকা ছিল না, তখন তুই ছিলি। এখন আমার টাকা আছে, কিন্তু তুই নেই। আল্লাহর এটা কেমন বিচার রে তানহা? তোকে ছাড়া বেঁচে থাকাটা আমার মৃত্যুর সমান হবে। যার মনের রাজত্ব জুড়ে তোর বসবাস, সেই রাজ্যে অন্য রানী কিভাবে রাজত্ব করবে? আমি পারব না। তোকে আমার চাই। তুই কোথায় রে তানহা? মা তোকে কোথায় লুকিয়ে রেখেছে? কথাগুলো বলতে বলতে ফ্লোরে টান হয়ে শুয়ে পড়ল আবির। মনে শান্তি না পেলে দুনিয়ায় কোনো কিছুই ভালো লাগে না। বাঁচতে ইচ্ছে করছে না আবিরের। তুই যদি আমার সাথে কথা না বলে কল কেটে দিস, তাহলে আমার মরা মুখ দেখবি, বলে দিলাম। বললেন কোকিয়া বেগম। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার সময় নেই, তাড়াতাড়ি ঘুমাবো। সকালে আমার কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। মায়ের ওপরে খুব রাগ হয়েছে। আমার টাকা লাগবে না বাবা, আমার তোকে লাগবে। তুই 5 বছর দেশের বাহিরে ছিলি। 5 বছরে যত টাকা উপার্জন করেছিস এতেই আমাদের চলে যাবে। বাবা তুই দেশে চলে যায়, ছোটখাটো একটা ব্যবসা করবি। টাকার জন্য তোর আর দূর প্রবাসে থাকতে হবে না। এটা সম্ভব নয়। আমি 2 বছরের আগে দেশে যেতে পারবো না। আমি যদি মরে যাই, শেষ দেখার জন্যও আসবি না। তোমার আগে যদি আমার লাশ কফিনে করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। ইফাদ আমাকে রাগাবি না বললাম। তাহলে তুমি আমাকে রাগাচ্ছ কেন? এমনিতেই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছ। এখন কি চাচ্ছ আমি মরে যাই? দয়া করে আমাকে বাঁচতে দাও। আমি তোকে ছোট থেকে মানুষ করেছি। তোকে নিয়ে আমার কোনো আশা থাকতে পারে না। তুই যদি কাউকে ভালোবাসতি তাহলে আমি তোকে তার সাথে বিয়ে দিয়ে দিতাম। তুই কাউকে ভালোবাসিস না, তাই নিজের মন মতো বিয়ে দিয়েছি। আমার ওপরে তোর এত রাগ? বেশ, আমি তোকে কথা দিলাম, আমি মরে গেলেও তোকে আর ফোন দিব না।
যতদিন না পর্যন্ত দেশে আসবি ততদিন তোর সাথে কথা বলবো না, বলেই কল কেটে দিল। চৈতালি আর তানহা পাশাপাশি শুয়ে আছে। চৈতালি ফোনে ভিডিও দেখছিল। হঠাৎ করেই বলে উঠল, ভাবি ভাইয়াকে দেখবে? হ্যাঁ, দেখলে মন্দ হয় না। আমার পোড়া কপাল, বিয়ে করেছি, এখন পর্যন্ত নিজের বরকেই দেখতে পেলাম না। চৈতালি ফোন থেকে ইফাদের একটা ছবি বের করে তানহার দিকে এগিয়ে দিল। তানহা ছবিটির দিয়ে তাকিয়ে বলল, মাশাল্লাহ, একদম আমার স্বপ্নের পুরুষের মতো দেখতে, বলেই ছবিটা বুকের সাথে মিলিয়ে নিল। চৈতালি তানহার কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। তানহা চৈতালির দিকে তাকিয়ে জিভে কামড় দিল। তারপরে চৈতালির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, দেখি আম্মা কি করছে, ঔষধ খেয়েছে কি না। হয়েছে, থাক, এত লজ্জা পেতে হবে না। তোমারই বর, সারা জীবন দেখলেও পাপ হবে না। এখন বলো, তোমার স্বপ্নের পুরুষ বলতে গিয়ে বুঝালে? কিছু না, আমি আসছি। তুমি না বললে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি, তাহলে আমার থেকে কথা লুকাচ্ছ কেন? আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি শ্যামপুরুষ বিয়ে করব। তখন এতটা বুঝতাম না। চাচি খালি বলতো আর একটু বড় হ, খালি বিয়ে দিয়ে আপন বিদায় করব। তখন আমি চাচিকে বলতাম, আমাকে বিয়ে দিল শ্যামলা ছেলের সাথে বিয়ে দিবে। ফর্সা ছেলে আমার একদম পছন্দ না। কেন, ফর্সা ছেলে তোমাকে কি করেছে? ছেলে মানুষ ফর্সা হলে ভালো লাগে না, আবার অতিরিক্ত কালো ছেলেও আমার কাছে ভালো লাগে না। ছেলে মানুষ হবে না ফর্সা না কালো, যাকে আমাদের ভাষায় শ্যামলা বলা হয়। আর সবার পছন্দ এক না। আমি যেটা পছন্দ করি তোমার সেটা পছন্দ নাও হতে পারে। আমি আমার মনের কথা তোমাকে বললাম, কাউকে বলবে না কিন্তু। আমার কিন্তু ফর্সা ছেলে পছন্দ ভাবি। ভাইয়া দেশে আসলে বলবে আমাকে ফর্সা ছেলের সাথে বিয়ে দিতে, বলেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল চৈতালি। কি পাজি মেয়ে, আমি তোমার ভাবি হই। একটু তো লজ্জা শরম করতে শিখো। তুমিও তো বলেছিলে, সেটা আমি ছোট থাকতে বলেছি। আমিও তো তোমার ছোট বোন, তাই না? জানো, আমার একটা ভাইয়া আছে, দেখতে অনেক ফর্সা, বাহিরে পড়াশোনা করতে গিয়েছে। ভাইয়া যখন ছিল চাচি আমার ওপরে অত্যাচার করতে পারত না। ভাইয়া আমাকে একবার বলেছিল, ভাইয়া বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, তারপরে আমাকে বিয়ে করে দূরে চলে যাবে, যেন চাচি আমাকে অত্যাচার করতে না পারে। আমি সে কি কান্না জুড়ে দিয়েছিলাম। ভাইয়া অনেক ফর্সা আর আমি তো ফর্সা ছেলে বিয়ে করব না। টানা 3 ঘন্টা কান্না করার পরে ভাইয়া চকলেট দিয়ে কান্না থামিয়েছিল। সেদিন চাচি আমার ছোট ছোট বেড়ে ওঠা চুলগুলো ধরে অনেক মেরেছিল। তুমি কিছু বলতে না তোমার চাচিকে? তোমার ভাইয়া নাম কি? বিয়ের সময় তো তোমার ভাইয়াকে দেখলাম না। তোমার ভাইয়াকেই আমি বিয়ে করব। তুমি আমার ভাইয়াকে বিয়ে করেছ, আমি তোমার ভাইয়াকে বিয়ে করব। হিসাব বরাবর। আমার ভাইয়ার নাম আবির, তার সাথে সংসার করতে পারবে তো? বাবা, আবির ভাইয়া যে রাগী, দেখলেই আমার কলিজা শুকিয়ে যায়। চাচি যেদিন আমাকে মারত আমি রাগ করে তরকারিতে মরিচ গুঁড়ো বেশি দিয়ে দিতাম, লবণ বেশি দিতাম, জিনিস নষ্ট করে ফেলতাম। আমাকে দেখে যতটা ভালো মনে হয়, আমি কিন্তু ততটা ভালো না। খুব ঘাড় তারা একটা মেয়ে। আমি জানি আমি মার খাব, তাহলে কেন স্বাদের তরকারি রান্না করে খাওয়াবো? কেউ আমাকে 10টা মারবে, আমি তাকে একটা তো দিয়ে আসতে পারব। কি সাংবাদিক মেয়ে রে বাবা!
আচ্ছা, তোমার ঘাড়ে দাগ দেখলাম। তোমার চাচি মেরে দাগ করে দিয়েছে। হুম। মন খারাপ করো না ভাবি। তোমাকে আর কেউ কষ্ট দিবে না। তুমি আমাদের বাসায় রাজরানী হয়ে থাকবে। আমার ভাইয়াও অনেক ভালো। একবার ভালোবেসে দেখো। একটা মুহূর্ত ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না। উনি ভালোবাসার সুযোগ দিলেন কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। দীর্ঘ 2 বছর পরে নিজের দেশে পা রাখল ইফাদ। ঘড়ির কাঁটায় রাত 2টো বাজে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 4টা বেজে যাবে। নিজের জিনিসগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো ইফাদ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ির দেখা মিলল। গাড়িতে উঠে বাসার উদ্দেশ্য রওনা দিল। বাসার সামনে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে ইফাদ। এখন বাসার ভেতরে প্রবেশ করবে কিভাবে? বাধ্য হয়ে চৈতালিকে ফোন করল। 10 বার ফোন করার পরে চৈতালি বিরক্ত হয়ে ফোন তুলল। এখন ঘুমাচ্ছি। সকালে ফোন দিবেন। আমি ভেতরে গেলে তোর ঘুম আমি বের করে দিব। তাড়াতাড়ি দরজা খুল। ইফাদের গলা শুনে ধরফরিয়ে উঠে বসল চৈতালি। চোখ দটো ডলে ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকাল। না, ঠিকই তো আছে, তার ভাইয়ের নাম্বারই তো এটা। চৈতালির কোনো সাড়া শব্দ না পেয়ে ইফাদ আবার ধমকে উঠল। ভাইয়া, তুমি আমার সাথে মাঝরাতে মজা করছ? আমি তোমার ফ্রেন্ড লাগি। মাঝরাতে তোর সাথে মজা করব? দরজা খুলবি নাকি আবার চলে যাব? না, আমি আসছি। কল কাটবে না কিন্তু আমার ভয় লাগে। কথা বলতে বলতে চৈতালি বাহিরে এসে দরজা খুলে দিল। ইফাদকে দেখে চিৎকার দিতে যাবে। তখনই ইফাদ চৈতালির মুখ চেপে ধরে। আস্তে, এই মাঝরাতে ষাঁড়ের মতো চিৎকার করিস না। চৈতালি নিজের মুখ থেকে ইফাদের হাত সরিয়ে বলল, তুমি আজকে আসবে বলনি তো? কেন বললে? হাতিঘোড়া নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতি। অবশ্যই থাকতাম। আম্মুকে ডেকে দিব। কাউকে ডাকা লাগবে না। অনেক দূর থেকে এসেছি। আমার ঘুমের প্রয়োজন। আমি ঘুমোতে গেলাম। একদম আমাকে বিরক্ত করবি না। ব্যাগগুলো ঘরে এনে রাখো। তুমি বাহিরে থেকে এসেছ। ফ্রেশ না হয়েই ঘুমাবে। আমি তোর মতো মুচি না। শীত আসলে 7 দিন গোসল করিস না। ভাইয়া ইফাদ দৌড়ে নিজের রুমে চলে গেল। ভাইয়া তো রুমে গেল। ভাইয়ার রুমে ভাবি থাকে। দরজা খোলা থাকলেই হয়। কথাগুলো ভাবছিল আর ব্যাগগুলো এক কোণে রাখছিল। ইফাদ নিজের রুমের কাছে এসে দেখল পুরো রুম অন্ধকার। বিষয়টা ইফাদ স্বাভাবিকভাবেই নিয়েছে। ফোনটা বের করে ফোনের আলো দিয়ে বিছানায় গিয়ে টান হয়ে শুয়ে পড়ল। শরীর আর চলছে না। একটু শান্তিতে ঘুমাবে ইফাদ। ফোনটা অফ করে দিল। কেউ কল দিয়ে বিরক্ত করতে না পারে। তানহাকে কোলবালিশ ভেবে কাছে টেনে নিয়ে তানহার শরীরের ওপরে পা তুলে দিল ইফাদ। আমার কোলবালিশ এত নরম হলো কিভাবে? মা কি আমার নতুন করে তুলো ভরে দিল নাকি? অদ্ভুত অনুভূতি হচ্ছে ইফাদের। না, এটা কোলবালিশ হতে পারে না। একটু আগেই শাশুড়ির রুম থেকে এসে ঘুমিয়েছে তানহা। ইদানিং কোকিয়া বেগমের শরীর ভালো যায় না। তানহা নিজের সবটুকু দিয়ে কোকিয়া বেগমের সেবা করে। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তানহার। হঠাৎ পেটে শীতল কিছু অনুভব করল তানহা। ইফাদের হাতের ওপরে হাত রাখতেই দুজনে চমকে উঠল। ইফাদ বুঝতে পারল এটা কোলবালিশ হতেই পারে না। তানহা ইফাদের দিকে ঘুরে বোঝার চেষ্টা করছে। এটা কে হতে পারে? চৈতালি নাকি তার শাশুড়ি? কারণ মাঝে মাঝে চৈতালি না হলে তার শাশুড়ি তানহার সাথে ঘুমায়। তানহা অন্ধকারে হাতিয়ে বোঝার চেষ্টা করছে এটা কে। আম্মা বা চৈতালির শরীর এত শক্ত না। তাহলে তাদের শরীর এত শক্ত হলো কিভাবে?
ইফাদ বালিশের নিচে থেকে ফোন বের করে। ফোনের আলো জ্বালিয়ে দিল। দুজন দুজনকে দেখে একসাথে জোরে চিৎকার দিয়ে উঠল। চৈতালি সবেমাত্র কম্বলের মধ্যে ঢুকেছে। ইফাদের রুম থেকে চিৎকার শুনে দৌড়ে বাহিরে আসল। ইফাদের রুমের দিকে যাওয়ার আগে কোকিয়া বেগমের সাথে দেখা হলো চৈতালির। তুই এখানে তানহার সাথে ঘুমাসনি? মেয়েটার কোনো বিপদ হলো না তো আবার? আমি আজকে ভাবির সাথে ঘুমোয়নি। ভাবি তোমার রুমে ছিল, তাই নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ছিলাম। কোকিয়া বেগম কথা না বাড়িয়ে তানহার রুমের দিকে গেল। কোকিয়া বেগম চলে যেতেই চৈতালির মনে হলো ইফাদও রুমে গেছে। আল্লাহ জানে দুজন কি করছে। তানহা দ্রুত উঠে রুমের আলো জ্বালিয়ে দিল। ইফাদ ভ্রু কুঁচকে তানহার দিকে তাকিয়ে আছে। ইফাদ মনে মনে ভাবছে, আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? কিছুক্ষণ পরে মনে হল 2 বছর আগে সে বিয়ে করেছিল। ইফাদ কিছু মুহূর্তের জন্য থমকে যায়। এত সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। মেয়েটা চাইলে চলে যেতে পারত, না গিয়ে কোনো তার জন্য অপেক্ষা করছে। ইফাদকে তাকিয়ে থাকতে দেখে তানহা বলল, আচ্ছা, অসভ্য মানুষ তো আপনি। অন্ধকারের মধ্যে মেয়ে মানুষ দেখলেই টেনে ধরতে ইচ্ছে করে। তানহার কথায় ইফাদ রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকাল। পরক্ষণে দুষ্টু হেসে বলল, টেনেই তো ধরেছি, বাসর তো আর করি নাই। ঘরে এত সুন্দর বউ আছে জানলে কবেই দূর প্রবাস থেকে চলে আসতাম। কি নির্লজ্জ লোক রে বাবা! 2 বছর পরে আসছে বউয়ের খোঁজ নিতে। আপনি কিভাবে জানলেন আমি আপনার বউ? আপনার তো স্বামী হবার কোনো যোগ্যতা নেই। বিয়ে করে রেখে গেছেন, বউয়ের ভরণপোষণ খোঁজখবর কিছু নেননি। বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চাননি। 2 বছর পরে নাটক করতে আসছেন। আমি তোমাকে বলেছিলাম, আসো আমাকে বিয়ে করো। তুমি কোনো আমাকে বিয়ে করতে গেলে। এসব কই থেকে আম্মু ধরে নিয়ে আসছে আল্লাহ জানে। কোকিয়া বেগম দরজার কাছে এসে দুজনের ঝগড়া দেখে থেমে যায়। মুখে আঁচল চেপে হাসছেন। চৈতালি এসে মায়ের পেছনে দাঁড়ায়। ভাইয়া, তোমার ভাগ্য ভালো বুঝছ। ভাবির মতো মেয়ে তোমাকে বিয়ে করেছে, এখনো তোমার সংসারটাকে আগলে রেখেছে। এত বড় বড় কথা বলছিস? তোর ভাবিকে নিজেই বিয়ে করে নিতি। আমি ছেলে হলে তাই নিতাম। রাত করে ঝগড়া করো না, আম্মু অসুস্থ চিৎকার করো না। এই মেয়েকে নিয়ে বেরিয়ে যা আমার রুম থেকে। দেখ ইফাদ, আমাদের বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি না যে তুই বলবি তানহাকে অন্য রুমে থাকতে। তানহা অন্য রুমে গিয়ে থাকবে। আমাদের বাসায় 3টাই রুম, এখন তানহা তোর সাথেই থাকবে। আমি আর কোনো কথা শুনব না। চৈতালি চলে আয় বলেই চলে গেলেন কোকিয়া বেগম। চৈতালিও মায়ের পিছু পিছু চলে গেল। ইফাদ তানহার দিকে তাকাল। দেখুন, সিনেমার মতো আমাকে নিচে ঘুমাতে বলবেন না। আমি নায়িকাদের মতো এত মহান হতে পারব না। এই শীতের মধ্যে নিচে শুয়ে অসুখ বাঁধাতে পারব না। আম্মার শরীর খারাপ। চৈতালির সকালে কলেজ আছে। সকালে উঠে আমাকে রান্না করতে হবে। আমি ঘুমিয়ে গেলাম। একদম বিরক্ত করার চেষ্টা করবেন না, তাহলে মাথার চুল একটাও থাকবে না। একদমই কথাগুলো বলে শুয়ে পড়ল তানহা। ইফাদ হতভম্ব হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। আমার বাড়িতে থেকে আমার সাথেই মেয়েটা মেজাজ দেখাচ্ছে। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? আমি বা মেয়েটাকে কিছু বলছি না কেন? কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। ইফাদ দীর্ঘশ্বাস নিয়ে তানহার পাশে শুয়ে পড়ল। মাঝখানে বালিশ রেখে দুচোখ বন্ধ করল। এখন ঝগড়া করার সময় নেই। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটু ঘুমের প্রয়োজন।
কিছুক্ষণের মধ্যে ইফাত ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তানহা উঠে বসল। অজু করে এসে নামাজ পড়ে নিল। রান্নাঘরের দিকে যাচ্ছে তানহা। চৈতালি, কোকেয়া বেগম দুজনেই উঠে পড়েছেন। তানহাকে রান্নাঘরের দিকে যেতে দেখে কোকেয়া বেগম বললেন, তানহা, আজ আমি রান্না করব। ছেলে আমার কতদিন পরে দেশে আসলো, নিজ হাতে রান্না করে খাওয়াতে চাই। আমি আপনাকে সাহায্য করি আম্মা। কোনো সাহায্য লাগবে না, তুমি প্রতিদিন করো। একদিন আমি করলে কোনো ক্ষতি হবে না। তুমি চৈতালির সাথে গল্প করো। আচ্ছা আম্মা, কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন, বলেই চৈতালির পাশে বসল। আজকাল মেয়েটাকে বড্ড উদাসীন দেখায়, সারাক্ষণ মন মরা হয়ে থাকে। আমাকে বলবে না কি হয়েছে? আম্মু আছে, জানলে আমাকে জানে মেরে ফেলবে। আচ্ছা তোমার রুমে যাই চলো। তারপরে দুজন মিলে চৈতালির রুমে আসলো। এখন কি হয়েছে বলো? আমি একজনকে ভালোবাসি, 1 বছর ধরে তার পেছনে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না। সে নাকি এক নারীতে আসক্ত। তার মনের রানী আছে, তার রাজত্বে তার রানী ছাড়া অন্য রানীর প্রবেশ নিষিদ্ধ। এটা কিন্তু ঠিক না চৈতালি। সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে তুমি কেন এমন ছেলের পেছনে ঘুরবে? দেশে কি ছেলের অভাব পড়েছে? কিন্তু স্যারের রানীর বিয়ে হয়ে গেছে। স্যার আর কতদিন সঙ্গীহীন থাকবে? স্যারের তো বয়স হচ্ছে নাকি? আচ্ছা, স্যারের কি বিয়ে করতে ইচ্ছে করে না? আল্লাহ, মেয়ে করছে কি? তুমি কোনো স্যারের প্রেমে পড়লে? আমাদের কলেজের দেখতে মাশাল্লাহ, তুমি দেখলে তুমিও ফিদা হয়ে যাবে। উনি তোমার থেকে বয়সে অনেক বড় হবে চৈতালি। এসবের মধ্যে যাওয়ার দরকার নেই। আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না। আর একবার যদি এসব কথা বলেছ, তাহলে আমি আম্মাকে বলে দিব। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড? তুমিও বড়দের মতো কথা বলতে শুরু করে দিল। দেখো চৈতালি, আমি তোমার ভালো চাই। আজকালর ছেলেপেলে খুব একটা ভালো হয় না। আমি কাউকে বিশ্বাস করি না। রিলেশন করলে তুমি কষ্ট ছাড়া কিছুই পাবে না। তোমার যদি বিয়ে করতে ইচ্ছে হয়, আমাকে বলো, আমি আম্মাকে বলছি। দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। না, আমি আবির স্যারকেই বিয়ে করব। আবির? হ্যাঁ, আবির স্যার নতুন এসেছে আমাদের কলেজে। দেখতে কেমন? অনেক সুন্দর। তোমার দেখে কাজ নেই, তোমার বিয়ে হয়ে গেছে। তোমার যদি ভালো লেগে থাকে, সে যদি তোমাকে গ্রহণ করে আমাকে বলবে, আমি আম্মাকে জানাবো। একটা কথা মনে রেখো চৈতালি, জীবন কিন্তু একটাই। ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের সুন্দর জীবন নষ্ট করো না। আবির কলেজের দিকে যাচ্ছে। আজকে কি মনে করে বাসায় বাইক রেখে আসছে। সকালের মিষ্টি রোদ এসে আবিরের শরীরে পড়েছে। এই মিষ্টি রোদটা আবিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, স্যার, আই লাভ ইউ। আবির দ্রুত পেছনে ঘুরে দাঁড়াল। কাউকেই দেখা যাচ্ছে। আবির বেশ বিরক্ত। তাকে প্রতিদিন এভাবে কেউ আড়াল থেকে বিরক্ত করে। আবিরের মুখে গম্ভীর্য ভাব। সামনে ঘুরে নিজের গন্তব্যের দিকে যেতে লাগল আবির। চৈতালি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। 1 বছর ধরে এভাবে আবিরকে বিরক্ত করে যাচ্ছে চৈতালি। ভয় সামনে আসার সাহস হয় নাই কখনো। কলেজের সময় হয়ে আসছে দেখে দৌড়ে কলেজের মধ্যে প্রবেশ করল চৈতালি। আবির অফিস রুমে এসে ভাবছে, কে তাকে এভাবে প্রতিদিন বিরক্ত করে? কালকে আমি এর শেষ দেখেই ছাড়ব, বলেই ক্লাসের উদ্দেশ্য বেরিয়ে গেল। চলবে।